ঘুম ভেঙে যাওয়ার পরে তানিশা উপলব্ধি করতে পারে এটা জাস্ট নেহাত স্বপ্ন ছিল। তানিশা ভাবতে থাকে, এই রেজওয়ানটা আবার কে, যার নাম আমার ডায়েরিতে লেখা, আবার আজকে স্বপ্নে আসলো। স্বপ্নে আসা স্বাভাবিক, কিন্তু ডায়েরিতে নাম কি করে আসলো? গুড মর্নিং আন্টি। মর্নিং সুইট মামুনি। আন্টি ফ্রেশ হয়ে নাও, আব্বু আম্মু বসে আছে তোমার জন্য, সবাই একসাথে নাস্তা করব। ওকে মামুনি, আমি আসছি, তুমি যাও। তানিশা ফ্রেশ হয়ে পিস্তল, পেন, ক্যামেরা ও বাটন স্প্রে ক্যামেরার সাথে শার্টটা নিয়ে খাবার টেবিলে চলে আসলো। এই নাও ভাইয়া তোমার পিস্তল, পেন, ক্যামেরা ও বাটন স্পাই ক্যামেরা। আচ্ছা তানিশা, বাটন স্পাই ক্যামেরা তো তুই চাইলে তোর শার্টে ব্যবহার করতে পারতি, কিন্তু আমার শার্ট কেন নিয়েছিলি? আমার শার্টটা খুঁজে পাচ্ছিলাম না ভাইয়া, তাই তোমার শার্টটা নেওয়া। ও আচ্ছা, তাই এইসব নিয়ে আবার ফেরত দিলি? এখন লাগবে না, আবার রাতে লাগবে ভাইয়া। রাতে কেন? আব্বু, রাতে আন্টি রহস্য উন্মোচন করবে তাই। রাইসা, রহস্য মানে? কিছু না ভাইয়া, কথাটা বলে রাগী লুক নিয়ে তাকিয়ে থাকে তানিশা রাইসার দিকে। রাতে যেহেতু লাগবে সেহেতু রেখে দে। আচ্ছা ভাইয়া, তুমি তো বিজনেস করো, তাহলে তোমার এইসব পিস্তল, পেন, ক্যামেরা, বাটন স্পাই ক্যামেরা কেন লাগে? তানিশার কথা শুনে তানিশার ভাইয়া ঘাবড়ে যায়। সবাই তো প্রশ্ন সুযোগ মনোভাব নিয়ে তাকিয়ে থাকে আদনানের দিকে। এক সময় বুঝতে পারবি সব। এখন বলো ভাইয়া, কেন লাগে তোমার এই সব? আদনান কথা না বলে উঠে চলে গেল। কে তুমি? তানিশার ভাবি। আদনান চুল পরিপাটি করছিল, এমন একটা প্রশ্ন কানে বিঁধে যায় আদনানের। আমি তোমার হাজব্যান্ড, রাইসার আব্বু। কি করো তুমি? ক্রিমিনাল তুমি? নো, আই অ্যাম এ পুলিশ অফিসার। হোয়াট ডিড ইউ সে? প্লিজ সে ইট এগেইন। আই অ্যাম এ হনেস্ট পুলিশ অফিসার। আই ডোন্ট বিলিভ ইট, ইউ আর এ ক্রিমিনাল। নো, আই অ্যাম এ পুলিশ অফিসার। তানিশা দুয়ারের আড়ালে দাঁড়িয়ে কথা শুনছিল ভাইয়া ভাবির, কিন্তু কোনো কথা বলছিল না। জানো না বাবা এই পেশাটাকে ঘৃণা করে? জানি, আমি তাই তোমাদের থেকে লুকিয়ে রেখেছিলাম। ভুলে গেলে সেদিনের সেই কাহিনী? আমি কিছুই ভুলিনি, তারপরও এই পেশাটাকে ভালোবাসি আমি। বাবা শুনলে কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছো? আমি বাবার চোখে পুলিশকে ভালো বানাতে চাই, তাই আমার এই পথে আসা। তানিশা ভেতরে এসে আদনানকে জিজ্ঞেস করে, ভাইয়া কি কারণে বাবা পুলিশকে দেখতে পায় না? দু চোখের বিষ যেন পুলিশ। সেটা আমার মিশন শেষ হলে সব জানতে পারবি। মিশন? হ্যাঁ মিশন। কিসের মিশন ভাইয়া? সেটা সময় হলে জানতে পারবি। এই সব নিয়ে এখন তোকে মাথা ঘামাতে হবে না। ওকে ভাইয়া, যা ভালো মনে করো তাই করো, কিন্তু ভাইয়া মনে রেখো তোমার উপর ডিপেন্ড পুরো পরিবার। তোমার কিছু হয়ে গেলে কে দেখবে আমাদের? কেন তোর বড় দেখবে। মৃদু হাসি বুকে জড়িয়ে নেই তানিশাকে আদনান। ভাইয়া খুব ভালোবাসি আমরা সবাই তোমাকে, আমি জানি রে পাগলি। তানিশার কপালে একটা চুমু দিয়ে আদনান বেরিয়ে যায়। তখনই রাইসা এসে আদনানের সামনে রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। আদনান হাঁটু গেড়ে রাইসার সামনে বসে বলতে লাগলো, কি হয়েছে আমার মামনির? আন্টিকে পাপ্পা দিলে, আমাকে কেন দিলে না? ও, এই জন্যই বুঝি আমার রাজকন্যা রেগে আছে। আমি রেগে থাকলে কারো সাথে কথা বলি না। ওলে আমার রাগে রাজকন্যা রে। এই নাও মামনি তোমার পাপ্পা। আদনান এবার রাইসার কপালে পাপ্পা এঁকে দেয়, আবার রাইসাও বাবার কপালে পাপ্পা এঁকে দেয়। রাইসাকে আদনান ওর কোল থেকে তানিশার কোলে নিতে নিতে বলতে লাগলো, ভাইয়া ভাবি শুধু বাদ রয়েছে, তাকেও দাও না একটা। দেখো কেমন গাল ফুলি আছে, আমাদের সবাইকে দিলে আর তাকে দিলে না, তাই রাগ করে আছে হাসি দিয়ে। যা ফাজিল এখান থেকে, সব সময় পাকামো। তানিশা আর রাইসা হাসতে হাসতে বের হয়ে যায়। কি গো রাইসার আম্মু, তোমারও কি একটা লাগবে? না আমার লাগবে না, আপনি যেখানে যাচ্ছেন সেখানেই যান। আমার লক্ষ্মীটি দেখছি রেগে আছে, আসো রাগ ভাঙিয়ে দেই। না লাগবে না, আপনি যান। সারাদিন পড়াশোনার ব্যস্ততা নিয়ে কেটে গেল তানিশার। সন্ধ্যার দিকে তানিশার ভাবি ডেকে নেয় তানিশাকে রুমের মধ্যে। আর একবার চেক আপ করাতে যেতে হবে। কি চেক আপ করাতে যাব? আমি তো ঠিক আছি। তুমি ঠিক আছো সেটা না হয় বুঝলাম, কিন্তু টুইন বেবি কেমন আছে সেটা জানার জন্য চেক আপ করাতে যেতে হবে। একটু হেসে, ধুর কি যে বলো না ভাবি তুমি, মৃদু হেসে। আর লজ্জা পেতে হবে না, তোমার ভাইয়া বলেছে কাল যেন তোমাকে নিয়ে চেক আপ করিয়ে নিয়ে আসি। ভাবি তেমন কিছু নেই। রিপোর্টটা হয়তো ভুল ছিল, কারণ আমি কিছুই বুঝতে পারি না যে কেউ আছে আমার। কি বুঝতে পারো না? কিছু না ভাবি, তাই বলে ভো দৌড়, রাত 11টা। মামুনি রেডি কেন হচ্ছ? তোমার আঙ্কেলের সাথে দেখা করতে যাবে না কি? তুমি সত্যি যাবে? আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে তুমি যাবে।
ঠিক তেমনই আঙ্কেলও বিশ্বাস করছিল না তুমি যাবে, আমাকে যেতে হবে রাইসা, ওই মানুষটাকে তো চিহ্নিত করতে হবে। আন্টি নীল শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে, আঙ্কেল দেখলে তো ধোয়া হয়ে যাবে। তোমার আঙ্কেলকে তো আমি আজকে ধর্ষণ করবই, যদি সামনে না আসে আজকে আসতে বাধ্য করব সামনে। ঘড়িতে 12:57। তানিশার ফোনে একটা টেক্সট আসলো। আমি নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। রাইসা আর তানিশা বাইরে যেতে অগ্রসর হতে থাকে। গেট দিয়ে বের হতে তানিশা আবিষ্কার করলো কেউ একজন চাদর গায়ে দাঁড়িয়ে আছে, মুখটা দেখা যাচ্ছে না। ল্যাম্পপোস্টের আলোতে তানিশাকে অনেক সুন্দর লাগছে, নীল পরি যেন দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে রেশমি চুরির আওয়াজ আসছে, অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে নিজেকে। তানিশা এটা উপলব্ধি করতে পারছে, কারণ চাদর গায়ে জড়িয়ে থাকা মানুষ এক পলকে তাকিয়ে আসছে তার দিকে। নিজেকে কেমন লাগছে একবার দেখে আসলো আয়নায়, উপলব্ধি করতে পারতো আসলে কেমন দেখাচ্ছে তাকে। তানিশা নিজেই নিজের মাথায় বাড়ি মারে নিজের হাত দিয়ে, নিজের বোকামির কথা ভেবে একবার কেন আয়নায় নিজেকে দেখে আসলাম না, এত তাড়াহুড়ো করে কেন চলে আসলাম। দুজন দুজনকে দেখে নেওয়া হয়ে গিয়েছে। রাইসার কথা শুনে দুজন বাস্তবতায় ফেরে। আঙ্কেল যাও, গাড়ির স্টার্ট দাও, অনেক দেখছো আমার মিষ্টি আন্টিকে। ভ্রু কুচকে কিঞ্চিত ছুঁড়ে তানিশা বলল, রাইসা তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গিয়েছো। সরি মামনি। গাড়ি স্টার্ট দেওয়া শেষ। রাইসা গিয়ে ভেতরে বসলো। তানিশা পেছনের সিটে বসতে যাবে, তখনই রাইসা বলে, আন্টি তোমার জন্য সামনের সিট, যাও গিয়ে জামাইয়ের কাছে গিয়ে বসো। তানিশা না পারছে রাইসাকে কিছু বলতে, না পারছে সইতে। যাও না আন্টি, আঙ্কেলের কাছে গিয়ে বসো। তানিশা কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তখন একটা কণ্ঠ ভেসে আসলো, এই যে মেরি রানী, সামনে চলে আসো। তানিশা সামনে চলে গেল। গাড়ি চলতে লাগলো খুব স্পিডে, কেউ কারো সাথে কথা বলছে না। হঠাৎই তানিশা একটা প্রশ্ন করলো চাদর গায়ে জড়িয়ে থাকা মানুষটাকে উদ্দেশ্য করে, আচ্ছা আপনি সাইকো নাকি অশরীর? কথাটা শুনে গাড়ি থেমে গেল। খুব জোরে ব্রেক করলো, সবাই যেন সামনের দিকে ঝুঁকে পড়লো। মানুষটা তানিশার দিকে না তাকিয়ে মুচকি হেসে প্রশ্নের জবাবে বলল, আমি তোমার মিষ্টি বর, আমি তোমার হাসি খুশি, আমি তোমার সব। তানিশা কথাটা শুনে নিজের অজান্তেই একটা ছোট্ট করে হেসে দেয়। মানুষটা তানিশার মিষ্টি হাসির দিকে যেন এক নজরে তাকিয়ে আছে। ইয়োর স্মাইল ইজ ভেরি সুইট। তানিশা কোনো কথা বলল না, চুপ করে জানালার কাজটা নামিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে গাড়িটা আবার চলতে শুরু করে। কতক্ষণ পরে তানিশা বলল, বলেন না আপনি সাইকো নাকি অশরীর? এমন প্রশ্ন করার কারণ জানতে পারি? এতক্ষণ তো খুব স্পিডে গাড়ি চালালেন, আর এত স্পিডে কোনো মানুষ গাড়ি চালাতে পারে না। ও মা, তাই? মানুষ এত স্পিডে গাড়ি চালাতে পারে না? না পারে না। তুমি কি পৃথিবীর শ্রেষ্ঠ কার রেসারকে চেনো? মাইকেল শুমাখার। হ্যাঁ, আমি একটা দুর্ঘটনায় অর্ধেক মরে গিয়েছি, এখন আবার দুর্ঘটনা হলে? ফিস ফিস করে কি বলছেন তানিশা? বললাম যে মারা গেলে সবাই তো সাইকো হয়ে যায়, তারপর সবার ঘাড় মটকাবো। মৃদু হেসে, আচ্ছা আপনি মুখের মুখোশ পরে আসেন কেন? কারণ এমনিতেই গরমের মধ্যে ঘামাচির জন্য আপনি এসি চালু করলেন, বাট আপনি চাদর গায়ে কেন? আমার সব সময় চাদর গায়ে জড়িয়ে রাখতে ভালো লাগে। গাড়ি চলতে চলতে হঠাৎই সামনে পুলিশ চেকপোস্ট। মানুষটা পুলিশকে পকেট থেকে একটা কাঠ বের করে দেওয়াতে গাড়ি ছেড়ে দিল। তানিশা ভাবতে লাগলো, মানুষটা কাঠ দেখাতেই ছেড়ে কেন দিল? আসলে মানুষটা কে? সাইকো বা অশরীরদের তো কাঠ বানাতে সময় লাগে না, হয়তো বা এমন কিছু কাঠ বানিয়েছে যার জন্য ভয়ে ছেড়ে দিল। গাড়িটা কতক্ষণ যেতেই তানিশা জোরে চিৎকার করে বলল, প্লিজ গাড়িটা থামান। গাড়ি থামাতেই তানিশা বলতে লাগলো, আমি রাতে ঢাকা শহর হেঁটে হেঁটে দেখব। তানিশা হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, তখনই চাদর গায়ে জড়িয়ে থাকা মানুষটা তানিশার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ঢাকা শহর দেখতে চাইলে বাসার ছাদ থেকে দেখতে পারতে, আমার সাথে আসার কি দরকার ছিল একটু কড়া চোখে? তানিশা এবার রাগি লুকিয়ে তাকিয়ে আছে চাদর গায়ে জড়িয়ে থাকা মানুষটার দিকে। চলো না সোনা, গাড়িতে উঠে গিয়ে বসো। তানিশা রেগে গদগদ কণ্ঠে বলতে লাগলো, ঠিক আছে যাচ্ছি। আবার গাড়ি চলতে লাগলো। আচ্ছা আঙ্কেল, আমরা যাচ্ছি কোথায়? তানিশা বলল, কি তুমি আমাকে আঙ্কেল বলছো? হ্যাঁ আঙ্কেল বলছি তো, আপনি তো আমার আঙ্কেলের মতোই দেখতে, আই মিন আপনার দেহের কাঠামো আঙ্কেলের মতো। রাইসার কথা শুনে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। আন্টি আঙ্কেলকে আঙ্কেল বলে সম্বোধন করছো? না, আমি আপনাকে নানু বলে ডাকবো। ওই তোমার কি মাথা ঠিক আছে? আমাকে কি তোমার নানুর মতো লাগছে? কেমন লাগছে কেমন করে বলবো? আপনি তো মুখোশধারী।
আপনি মুখোশ না খুললে বুঝবো কি করে যে আপনাকে কি বলে ডাকবো। মানুষটা বুঝে গেল তানিশার একটা চাল চাললো যাতে আমি মুখোশ খুলে ওর সামনে নিজের আসল পরিচয় দিয়ে দেই, কিন্তু আমি এমনটা করব না। তোমার যে নামে ডাকতে ইচ্ছে করে সেই নামেই ডাকবে। কতক্ষণ পরে একটা টং দোকানের সামনে গাড়ি দাঁড়িয়ে গেল। তানিশা, ওই টং দোকানের দিকে তাকাও। কেন? তাকাও না সোনা প্লিজ। তানিশা এক দৃষ্টিতে তাকিয়ে আসে দোকানটার দিকে। হাজারো স্মৃতি ভেসে এসে লুকিয়ে যাচ্ছে। তানিশার কেন জানি খুব চেনা চেনা লাগছে দোকানটা। তানিশা নিজেই গাড়ি থেকে নেমে আগাতে থাকে দোকানটার দিকে। রাইসাকে নিয়ে চাদর গায়ে জড়িয়ে থাকা মানুষটা তানিশার পিছু পিছু হাঁটতে থাকে। কতক্ষণ বাদে তারা দোকানের সামনে পৌঁছে গেল। আরে ভাইয়া ভাবি যে। জি রহিম ভাই, আসলাম আপনার সাথে দেখা করতে। আপনি কি দোকান বন্ধ করছিলেন? আমরা কি চলে যাব? ভাইয়া, আপনি আমাকে এতদিনে এতটুকুও চিনলেন। দরকার পড়লে আপনার জন্য সারা রাত দোকানে থাকবো। রহিম ভাই দোকানের ভেতর থেকে 3টা টুল বের করে 3জনকে বসতে দিল। তানিশার কেন জানি রহিম ভাইকে খুব চেনা চেনা লাগছে, যেন কত পরিচিত। আর তার কণ্ঠস্বরও তানিশার চেনা চেনা লাগছে, এমনকি দোকানকেও চেনা চেনা লাগছে। ভাবি কেমন আছেন, আমাকে বলছেন? তানিশা বলল, ভাইয়া আপনি কি 2টা বিয়ে করেছেন? দুষ্টুমি স্বরে তানিশা তোমাকে জিজ্ঞেস করছে, বলো কেমন আছো। আমি ওনার ভাবি কি করে হলাম? আমার বউ হলে তো তুমি ভাবিই হবে, তাই না? আমি আপনার বউ হলাম কবে থেকে? রহিম ভাই, আপনি ওকে চা দিন, নয়তো আরও আবল তাবল বলবে। ওকে ভাইজান। তানিশা চায়ে চুমুক দিতেই ফিদা হয়ে গেল। এত সুন্দর চা তানিশার মনে হয় এর আগে কখনো খায়নি। আসলে রহিম ভাইয়ের চা শহরের মধ্যেই স্পেশাল। সকাল বিকেল প্রচুর ভিড় জমে দোকানের সামনে। দোকানটা সবাই বড় করতে বললে রহিম ভাই বড় করবে না। কেন বড় করবে না কেউ জানে না, কেউ কখনো বলেওনি। এটাও একটা রহস্য। 1 কাপ চা শেষ করে আবার দোকানদারকে তানিশা বলল, প্লিজ আরেক কাপ চা দিন না। এই নিন ভাবি চা। আপনার চায়ের দাম কত ভাইয়া? আমি না ভাইয়া, আমার 5টা আনতে ভুলে গিয়েছি। অন্যদিন টাকা দিলে কি আপনি খারাপ কিছু ভাববেন? নাই, আপনি আমার মনটা রেখে দিন, সারা রাত চা খাবো আমি। সিসি ভাবি, আপনার সাথে আমার কি টাকার সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক আপনার সাথে। ভাবি জানেন আপনার কথা এখনো আমার বাড়িওয়ালি বলে, মাঝে মাঝে বলে যেন দেখা হলে আমাদের বাড়িতে আসতে বলি। ভাইয়া ভাবি আপনারা কিন্তু অবশ্যই যাবেন। রহিম ভাই আপনার ভাবি একটু অসুস্থ, ও ঠিক হয়ে গেলে ঠিক আপনাদের বাড়িতে যাব। আর রহিম ভাই যেতে তো হবেই। ভাবির হাতে কাঁঠাল ভর্তা আর কাঁঠাল দিয়ে শুটকি মাছের রান্না, আহ কি টেস্ট! এখনো আমার মুখে লেগে আছে সেই টেস্ট। আমার লাইফে বেস্ট খাবার খেয়েছি আপনাদের বাড়ি। ভাবিকে মিস করি। আচ্ছা রহিম ভাইয়া, ভাবি কেমন আছে? জি আপনার ভাবি অনেক ভালো আছে। কতক্ষণ পরে তানিশা বলল, কাঁঠাল ভর্তা আর কাঁঠাল দিয়ে শুটকি মাছ রান্না। হ্যাঁ তানিশা, তোমার মনে আছে, তুমি তো প্রথমে খেতেই চাইলে না, পরে কাঁঠাল ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খেলে। কি বলেন আঙ্কেল, আমি কবে কাঁঠাল ভর্তা দিয়ে ভাত খেলাম? কেন ভাবি আপনার মনে নেই? আপনি আমার বাড়িওয়ালার কাছ থেকে কাঁঠাল ভর্তা কি করে করতে হয় ও কাঁঠাল দিয়ে কি করে শুটকি মাছ রান্না করতে হয় সেটা শিখে আসলেন। সাথে করে বাদাল ঘাস, ফসলের জমিতে এই সকল ঘাস দেখা যায়, সবুজ ঘাস বলা যেতে পারে, দিয়ে কি করে রান্না করতে হয় সেটা শিখে আসলেন। আসলে ভাইয়া আমার কোনো কিছু মনে নেই। ভাইয়া জানেনই তো, ও খুব মজা করে, তাই এখনো আপনার সাথে মজা করছে। আচ্ছা রাইসা, তানিশা তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। তানিশা রাইসার হাত ধরে গাড়ির দিকে অগ্রসর হতে থাকলো। তানিশা একটা বিষয় ভাবছে যে রাইসা সব সময় বক বক করে, সে আজকে কথা বলছে না। রাইসা একটা আস্ত কথার ঝুড়ি চাদর গায়ে দিয়ে জড়িয়ে থাকা মানুষটা রহিম চাচাকে জড়িয়ে ধরে 500 টাকা দিয়ে আসে। কোনোভাবে চিনল না রহিম ভাই, কিন্তু মানুষটা যখন বলল, রহিম ভাই আপনি যদি টাকাটা না নেন তাহলে আপনাদের বাড়িতে কখনো যাব না, আর আপনার দোকানেও আসবো না, এমন ব্ল্যাকমেল কথা শুনে রহিম ভাই টাকাটা নিতে বাধ্য হয়। আচ্ছা আঙ্কেল, উনি কি বলছিলেন? আপনি আর আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম, সেটা কি সত্যি? হ্যাঁ গিয়েছিলাম। আর একটা কথা, তোমার এই দোকান দেখে অতীতের কিছু মনে জাগেনি? না তো আঙ্কেল। আর আঙ্কেল, উনি এইসব রান্নার কথা বললেন, এগুলো কি তৈরি করা সম্ভব? এগুলো তুমি একবার নিজের হাতে রান্না করছিলে আমার জন্য, আমি রান্না করেছিলাম আপনার জন্য। হ্যাঁ আমার জন্য। সেটা কি করে সম্ভব? আচ্ছা যাই হোক,
আমাকে কি রহিম ভাইয়ের বাড়িতে আমরা কেমনে গেলাম ওই গল্পটা শোনানো যাবে? আর ভাইয়ার কথা শুনে ওই বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে করছে। আপনি কি একদিন আমাকে নিয়ে যাবেন? আজকে না অন্যদিন শোনাবো, আর একদিন সময় করে নিয়ে যাব। আজকে রাত ফুরিয়ে আসলো, তোমাকে বাসায় দিয়ে আসি। ওকে চলুন। তানিশা কিছুটা ভাবতে লাগলো। উনাকে দেখে তো মনে হচ্ছিল উনি মানুষ, কোনো প্রকার সাইকো বা অশরীর না। আসলে আমি আবার সাইকো বা অশরীর না তো, এই জন্যই হয়তো মানুষটা বারবার বলছিল আমি অসুস্থ। আর ভাবতে পারছে না তানিশা। একটু গাড়ি সিটে হেলান দিয়ে বসার চেষ্টা করছিল। কতক্ষণ পরে তানিশাদের বাসার সামনে গাড়ি থেমে গেল। তানিশা আর রাইসা নেমে আসলো, সাথে ওই মানুষটাও নেমে আসলো। মানুষটাকে বিদায় জানিয়ে তানিশা আর রাইসা গেটের দিকে অগ্রসর হচ্ছে, আর মানুষটা পিছনে ফিরিয়ে গাড়ির দিকে পা বাড়াচ্ছিল। তখনই তানিশা ওই মানুষটার দিকে পিস্তল তাক করায়। কে আপনি, সত্যি বলুন, আর আমার সাথে এমন জঘন্য কাজ কেন করছেন? কি করেছি আমি? কি করেছেন মানে? একটা অবিবাহিত মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে তাকে প্রেগনেন্ট করেছেন, আবার বলছেন কি করেছেন? আপনি জানেন একটা মেয়ের কাছে কতটা সম্মানের তার ইজ্জত, আর তুই আমার সেই ইজ্জত নিয়ে খেলা করছিস। আমি কারো সামনে মুখ দেখাতে পারি না তোর জন্য। তুই করে কেন বলছো? 100 বার বলবো, 100 বার বলবো। কেন করলি তুই আমার এমন সর্বনাশ? ও বল কেন করলি? জানিস একটা অবিবাহিত মেয়ের কতটা যন্ত্রণা হয় যখন সে জানতে পারে তার পেটে অবৈধ সন্তান। প্লিজ তানিশা, লেট মি এক্সপ্লেন। রাখ তোর এক্সপ্লেন, আর চাদর গায়ে থেকে সরিয়ে নে, আর মুখ থেকে মুখোশটা সরিয়ে নে, নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। তানিশা, আমি তোমার বর। রাখ তোর বর। আচ্ছা তুমি ওইটা নামাও, আমি সব বলছি তোমাকে। কি বলবি তুই আমাকে? রাগে ক্ষিপ্ত তোর উপর আমি। তুমি কি জানো তোমার হাতে পিস্তলটা আমার? কথা বলতে বলতে তানিশার দিকে আগাচ্ছে মানুষটা। দেখ আমার দিকে আর এক পাও আগাবি না, আগালে গুলি করে মাথার ঘুলি উড়িয়ে দেব। তোমার হাতে ওইটা আমার পিস্তল, ওইটা দিয়ে দাও আমাকে প্লিজ। এটা আমার ভাইয়ার পিস্তল। স্লো ড্রামা করতে হবে না। আমি তোমার ভাইয়ার কাছে আমার পিস্তলটা রেখেছিলাম, আর ওইটাই ও তোমাকে দিয়েছে। আমার ভাইয়ার কাছে তোর পিস্তল কি করে আসলো? উই আর বেস্ট ফ্রেন্ড। আই ডোন্ট বিলিভ ইউর টকিং। সত্যি বলছি তোমাকে। দেখো ওই পিস্তলটায় আমার নাম লেখা আছে। তানিশা যখন পিস্তলের উপরে নাম দেখার জন্য পিস্তলটা নিচের দিকে করে, তখন মানুষটা পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা চালায়, যার ফলে পিস্তলটা মাটিতে পড়ে যায়। ততক্ষণে চাদর গায়ে জড়িয়ে থাকা মানুষটা উধাও হয়ে যায় গাড়ি নিয়ে। তানিশা থ হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝে উঠতে পারলো না। রাগে গদগদ হয়ে রাইসাকে নিয়ে মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করে। তানিশার খুব ক্লান্তি লাগছে, সাথে হতাশাও। হাতের কাছে পাপিকে পেয়েও কিছু করতে পারলো না। চরম হতাশা বিরাজমান তানিশার মাঝে। নিজেই নিজেকে নাদান বলে গালি দিচ্ছে। কেন যে নিচের দিকে পিস্তলটা করলাম? আর হারামিটা পালিয়ে গেল। ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায় কতক্ষণ আগে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে। তানিশা ঘুম থেকে উঠে ওর ভাইয়ার রুমের দিকে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম বনি। আজ এত সকালে ঘুম ভেঙে গেল যে? আমার বোন তো 10টার আগে ঘুম থেকে ওঠে না। ভাইয়া তোমার সাথে আমার খুব বড় বোঝাপড়া আছে। আমার বোনটা দেখছি রেগে আছে। খুব রেগে আছি। কেন রেগে আছে আমার বোনটা? আমাকে যে পিস্তলটা দিয়েছিলে ওইটা কি তোমার কোনো বন্ধুর? না। কেন, কি হয়েছে বলো? ওইটা কার পিস্তল? ওইটা আমার পিস্তল। I am not accept false talking. I am not agree about this saying. তোমাকে বলতে হবে। হ্যাঁ, ওইটা আমার বন্ধুর পিস্তল। তোমার বন্ধুর নাম কি? সেটা জেনে তুমি কি করবে? কড়া চোখে। না কিছু না, আজকে তোমার ভাবি যেখানে নিয়ে যায় সেখানে যাবে। ঠিক আছে তানিশা, রেডি হয়ে নাও। কেন কেন কেন? আমার সুইট হার্ট বেবি, গতকাল বললাম যে চেক আপ করাতে যাব। আরে ভাবি যেতে হবে না। কেন যেতে হবে না? আমার মনে হয় ভাবি আমার গর্ভে কিছু নেই। মজা করছো? সত্যি বলছি ভাবি, নষ্ট করে দাওনি তো আবার? আহত গলায়। তুমি কি পাগল হয়ে গিয়েছো? জানো না আমার বাচ্চা কত পছন্দ, তার উপরে নাকি টুইন বেবি। ভাবো কত খুশি আমি। যাও রেডি হয়ে নাও। ওকে ভাবি, কতক্ষণ পরে? এত টাইম কেন লাগে রেডি হতে? আরে ভাবি কই টাইম লাগছে, তাড়াতাড়ি রেডি হচ্ছি তো। তোমাকে পাত্রপক্ষ দেখতে আসছে না, তাই এত সাজুগুজু করতে হবে না। তোমাকে কি পাত্রপক্ষ দেখতে আসবে? না, আমাকে পাত্রপক্ষ কেন দেখতে আসবে? তাহলে তুমি এত সাজুগুজু কেন করেছো?
বাহিরে গেলে একটু সাজতে হয় না বুঝি? আমিও তো বাহিরে যাচ্ছি। ভাবি তাইলে আমি সাজুগুজু করলে কি প্রবলেম? আচ্ছা বাবা হয়েছে, আর ঝগড়া করতে হবে না, তাড়াতাড়ি চলো। আজিব, আমি ঝগড়া কখন করলাম? আচ্ছা আমি ঝগড়া করেছি, এখন চলো যাওয়া যাক। ভাবি রাইসা কোথায় গিয়েছে? ওর আব্বুর সাথে স্কুলে গিয়েছে। কতক্ষণ পরে তানিশার ভাবি তানিশার দিকে ভালো করে নজর দিতে বলতে লাগলো, বাব্বা আমার ননদকে তো দেখতে খুব সুন্দর লাগছে। এত সুন্দর নীল শাড়ি, নীল চড়ি, ম্যাচিং করা পেটিকোট ও ব্লাউজ কোথায় পেলে? জামাই মশাই কিনে দিয়েছে বুঝি? তোমার জামাই কত রোমান্টিক, আর আমার জামাইটা আস্ত নাদান, একটুও আমাকে ভালোবাসে না, কোনোদিনও শপিংয়ে নিয়ে যায় না। ভাবি তুমি কিন্তু আমার কাছে আমার ভাইয়ার বদনাম করছো। বদনাম কোথায় করলাম? যা সত্যি তাই তো বললাম। ভাবি আমার ভাইয়াকে নিয়ে আর একটাও আজে বাজে কথা বলবে না, কিন্তু বলে দিলাম। না ছাড়া কিন্তু আমি ভাইয়াকে বলে দেব। আমি তোমার ভাইয়াকে ভয় পাই নাকি? আজ তো একটা নাদান। ভাবি একটু রেগে, ওকে মহারানী আর বলবো না, তা তোমার জামাইয়ের প্রশংসা করব? না করা লাগবে না। তানিশা ভাবতে লাগে এখন কি ওর ভাবির কাছ থেকে জিজ্ঞেস করবে কে তার জামাই? আর প্রশ্নটা শুনলেই তো বকাঝকা লাগছে, তাই জিজ্ঞেস কেমনে করবে? আর ভাইয়া ভাবি হয়তো জানে আমি গোপনে বিয়ে করে নিয়েছিলাম, যার জন্য আমার এই সন্তান। ভাইয়া ভাবি তো আমাকে খুব ভালোবাসে, ও আমাকে খুব বিশ্বাস করে, তাই হয়তো ভাবছে আমি লুকিয়ে করি আর প্রকাশ্যে করি, যাই করব ভালো করব। তাই হয়তো সব কিছু মুখ বুজে সহ্য করে নিয়েছে, আমাকে সব সময় সাহস ও সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু ভাইয়া ভাবি যদি একবার আমার থেকে আমার এই বাচ্চার বাবার কথা জানতে চায়, তাহলে আমি কি জবাব দেব? তখন কি আমি ভাইয়ার ভাবির এই কথার উত্তর দিতে পারবো? তখন কি আমি জবাবে বলবো ভাইয়া ভাবি এই বাচ্চার বাবাকে? আমি সেটা জানি না। আমার কাছে কি বা উত্তর আছে সেটা আমার ভাইয়া ভাবিকে বলবো? আমার ননদ এত কি চিন্তায় মগ্ন? কিছু না ভাবি। আচ্ছা ভাবি রাইসা স্কুল তো এতক্ষণে ছুটি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হয়ে গেলে ওর আব্বু এসে রেখে যাবে। চলো রাইসাকে নিয়ে যাই, আর ভাইয়াকে ফোন করে দাও যেন রাইসাকে না আনতে যায়। তারপর রাইসাকে নিয়ে তারা হাসপাতালে চলে আসে। ডাক্তার তানিশাকে 2বার টেস্ট করাতে বলে। রিপোর্টগুলো হাতে নিয়ে তানিশারা ডাক্তারের রুমে চলে আসে। আপনাকে দেখেই আমার মনে হচ্ছিল আপনার শরীরে রক্ত কম। রিপোর্টে সেটাই দেখা যাচ্ছে। এই সময় পরিমাণ মতো খাওয়া দাওয়া করবেন আর নিজের দিকে খেয়াল রাখবেন। জি আচ্ছা ডাক্তার সাহেব, বাচ্চার কন্ডিশন কেমন আছে এখন? জি বাচ্চা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর বাচ্চার বাবা কোথায়? তার সাথে আমার কিছু কথা বলা উচিত বাচ্চার মায়ের ব্যাপারে। বাচ্চার বাবা নেই তানিশা। বাবা নেই মানে? আসলে বাবা নেই মানে বাচ্চার বাবা কাজে আটকিয়ে আছে, যার জন্য আসতে পারে নাই। তানিশার ভাবি আচ্ছা ঠিক আছে, পারলে বাচ্চার বাবাকে আমার সাথে দেখা মেখা রাত। তুমি এখানে কেন? তানিশা তুই এখানে কেন? তানিশা ভাইয়া কথাটা আমি আগে জিজ্ঞেস করেছি, তাই আমার কথাটার আগে উত্তর দাও। আমি সব তোকে বাসায় গিয়ে বলছি। এখানে তোর থাকা সেফ না। দিস প্লিজ নট সেফ ফর ইউ। ভাইয়া আমি বাসায় যাচ্ছি, তবে একটা কথা নিজের খেয়াল রেখো, এই জায়গাটা গিরগিটির মতো মিনিটে মিনিটে রং চেঞ্জ করে। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, আমি টেনশন করছি তুই ভালোই ভালো এখান থেকে যেতে পারবি কিনা। আচ্ছা আমি তোকে ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না ভাইয়া আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে না, আমি যেতে পারবো। তুমি সচেতন থাকবে সব সময়, সর্বদা চোখ কান খোলা রাখবে। ওকে তোকে টেনশন করতে হবে না, তুই যা এখান থেকে। ঠিক আছে ভাইয়া, সাবধানে যাবি কিন্তু। তানিশা নৌকায় হয়ে বাড়ি ফিরছিল, তখন তানিশার দিকে যাওয়ার ইচ্ছে প্রসঙ্গ করছিল। নৌকা তার উল্টো দিকে চলছিল। কতক্ষণ যাবৎ পরে তানিশা ঘাটে এসে বাড়ি ফেরার পথে একটা ডাস্টবিনের পাশে দেখতে পেল একটা কুকুর মাথাবিহীন একটা লাশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তানিশার মাঝে খুব করে ভয় লাগছে। দৃশ্যটা দেখে তানিশার গলা শুকিয়ে আছে, আর লাশ দিয়ে বাজে গন্ধ বের হচ্ছে। তানিশার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। কতক্ষণ পরে এইসব আর সহ্য করতে না পেরে তানিশা ওইখান থেকে এক দৌড়ে গেটের সামনে চলে আসলো। তানিশা আজকে আর চোরের ন্যায় বাড়িতে প্রবেশ করছে না, কিন্তু খুব করে হাঁফাচ্ছে। ফিল্টারের দিকে আগাচ্ছে তানিশা। ফিল্টারের কাছে গিয়ে দেখলো ফিল্টারের কাছে গ্লাস নেই। তখন তানিশা ড্রয়িং টেবিলের উপরে থেকে গ্লাসটা নিতে গিয়ে সেটা ফ্লোরে পড়ে যায়, আর গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তারপর অন্য একটা গ্লাস নিয়ে 1 গ্লাস পানি একেবারে খেয়ে নেয়।
কম করে 4 গ্লাস পানি খেলো তানিশা, তাও যেন পিপাসা মিটছে না। পানি খাওয়ার শেষ করে পিছনে ফিরে রুমের দিকে অগ্রসর হতে যাচ্ছিল, তখনই তানিশার ভাবি তানিশাকে উদ্দেশ্য করে একটা কথা বলল, তানিশা ওয়েট হেয়ার। ভাবিকে দেখে তানিশা আরও ঘাবড়ে যায়। ভাবিকে এভাবে দেখবে সে এটা আশা করেনি, কারণ ওর ভাবি একবার ঘুমালে তাকে সহজে জাগনা করানো যায় না, হাজারবার না ডাকলেও ওর ভাবি জাগনা পায় না। একবার তানিশা ওর ভাইয়া আর ভাবিকে নিয়ে ভাতটার ভেতরে নামিয়ে দেওয়ার পরেও জাগনা পেয়েছিল না। সে ভাবি আজ রাতে জাগনা, বিষয়টা মোটেও স্বাভাবিক না। কি হয়েছে ভাবি, আর তুমি এত রাতে জেগে আসো দেখছি। কতক্ষণ বাদে তানিশার ভাবি তানিশার সামনে চলে আসে। কোথায় গিয়েছিলে? পানি খেতে রুম থেকে বেরিয়েছিলাম ভাবি। তানিশা মিথ্যা বলবা না প্লিজ, আমি দেখছি তুমি বাহির থেকে হাঁপাতে হাঁপাতে এসেছো। কোথায় গিয়েছিলে বলো। আম্মু আন্টি আঙ্কেলের সাথে দেখা করতে গিয়েছিল। রাইসা ওদের দুয়ারের উন্মোচন করে বাইরে আস্তে আস্তে বলল। ওয়েট, আরে ভাবি, আমি এমনিতেই ভাইয়ার সাথে বাইরে গিয়েছিলাম। তোমার ভাইয়ার সাথে গিয়েছিলে? জি ভাবি, ভাইয়ার সাথে গিয়েছিলাম। তা তোমার ভাইয়া কোথায় গিয়েছে? তোমাকে একা ছেড়ে দিল যে? ভাইয়া বাহিরে আছে, একটু কাজ করছে। ও তোমার ভাইয়া বাহিরে গিয়েছে? হ্যাঁ ভাইয়া বাহিরে গিয়েছে, একটু পরেই হয়তো বা আসবে। তোমার ভাইয়া যদি বাহিরে থাকে তাহলে ঘুমাচ্ছে কে? আর ইউ ম্যাড ভাবি? পাগল আমি না, পাগল তুমি আমাকে এখন বানাচ্ছ। আমি ভাইয়ার সাথে মাত্রই কথা বলে আসলাম, ভাইয়া আমাকে নিজে বাড়িতে চলে আসতে বলল। আচ্ছা তাহলে দেখো কে ঘরের মধ্যে ঘুমাচ্ছে। তানিশাকে টানতে টানতে ওর ভাবি রুমের মধ্যে নিয়ে গেল। তানিশা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। মনে হলো যেন আকাশ ভেঙে পড়লো তানিশার মাথার ওপর। যে ভাইয়াকে একটু আগে বনে দেখে আসলো, তার সেই ভাইয়া বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু কেমন করে এটা সম্ভব? তানিশা বললেই তো হতো জামাইয়ের সাথে ঘুরতে গিয়েছিলে, মিথ্যা কেন বললে? ভাবি আমি জামাইয়ের সাথে ঘুরতে যাইনি, আমি ভাইয়ার সাথে গিয়েছিলাম। আর মিথ্যা বলতে হবে না। আরে ভাবি আমার কিছুই ভালো লাগছে না, আমি গেলাম। তাই বলে তানিশা রুমে আসতে লাগলো। আর হ্যাঁ, বাবা মা ঘুম থেকে ওঠার আগেই ঘুমিয়ে যাও। রুমে এসে তানিশা ভাবতে লাগলো, এটা যদি ভাইয়া হয় তাহলে বনে ওইটা কে ছিল? আবার বোনের উনি যদি ভাইয়া হন তাহলে ভাবির রুমে কে শুয়ে আছে? তানিশা আর ভাবতে পারছে না কি হচ্ছে ওর সাথে। তানিশার মনে হচ্ছে ওর পিছনে কোনো সাইকো বা অশরীর লেগে আছে। যেমনটা আজকে তানিশার সাথে ঘটলো, সেটা দেখে পুরোপুরি সাইকো ও অশরীরকে বিশ্বাস করে নিয়েছে। আগে মনে করতো এইসব সাইকো বা অশরীর নেই, কিন্তু তানিশার এখন মন বলছে সব আছে। তানিশার হঠাৎ মনে হলো ও তো সাথে করে বনে পেন ক্যামেরা ও বাটন স্পাই ক্যামেরা নিয়ে গিয়েছিল। হয়তোবা বনে ঘটে যাওয়া সব কিছু ক্যামেরায় বন্দি হয়ে থাকবে। আর যার সাথে তানিশা বনে কথা বলছিল সে যদি সাইকো বা অশরীর হন তাহলে ক্যামেরায় বন্দি হবে না, কারণ তানিশা সাইকো আর অশরীরদের ব্যাপারে এটা আগে থেকে জানে যে ওদের ক্যামেরায় বন্দি করা সম্ভব না। আর বন্দি করা গেলেও সাইকো বা অশরীরদের পা মাটি থেকে উপরে থাকে। আর ক্যামেরায় যদি দেখা যায় যার সাথে তানিশা কথা বলেছিল তার পা উপরে ছিল মাটি থেকে, তাহলে বোঝা যাবে সেটা সাইকো বা অশরীর ছিল। আর যদি পা মাটিতে থাকে তাহলে বোঝা যাবে ওইটা ভাইয়া ছিল, আর আমাদের সাথে এইটা সাইকো বা অশরীর। তানিশা তাড়াতাড়ি করে শার্ট থেকে বাটন স্পাই ক্যামেরা বের করে, আর বের করে সেটা কেবলের মাধ্যমে ল্যাপটপে সেট করে। আর সেট করে তো রীতিমতো অবাক তানিশা, কোনো প্রকার ভিডিও বাটন স্পাই ক্যামেরায় রেকর্ড হয়নি। তানিশা ভাবতে লাগলো সে বনে ঢোকার আগে নিজে বাটন স্পাই ক্যামেরা ও পেন ক্যামেরা অন করে সেভ মোডে রেখে দিয়েছিল, কিন্তু সেভ কেন হলো না এটাই মাথায় আসছে না তানিশার। তারপর তানিশা পেন ক্যামেরা সেট করে কেবলের মাধ্যমে, পেন ক্যামেরাতেও একই অবস্থা, কোনো প্রকার ভিডিও রেকর্ড হয়নি। তানিশার স্পষ্ট মনে আছে বনে ঢোকার আগে বাটন স্পাই ক্যামেরা ও পেন ক্যামেরা অন করে বন থেকে বের হয়ে যাওয়ার সময় নিজে সেইগুলো অফ করে। কিন্তু বিষয়টা হচ্ছে রেকর্ড কেন হলো না? তাহলে ওই বনে ইলেকট্রিক ম্যাগনেটিক গ্যাজেট লাগানো আছে, কিভাবে সম্ভব?
ওই বনে ইলেকট্রিক ম্যাগনেটিক গ্যাজেট লাগালো। এত বড় বনে কি ইলেকট্রিক ম্যাগনেটিক গ্যাজেট লাগানো সম্ভব? আর সম্ভবই যদি হয় আর যদি লাগানো থাকে তাহলে কেমনে সেদিন মোবাইল ট্র্যাকিং করে আমি রাইসাকে খুঁজে নিয়েছিলাম? তাহলে কি ওইখানে জাস্ট মোবাইল ফোন ব্যবহার করা যায়, অন্য কিছু ব্যবহার করা যায় না? আর কিছু ভাবতে পারছে না তানিশা, সব ভাবনার মাথার উপর দিয়ে যাচ্ছে। কতক্ষণ বাদে পাড়ি দিল তানিশা ঘুমের রাজ্যে। ঘুমের পরী দেখতে চান? তাহলে তানিশার দিকে তাকান। কতক্ষণ পরে তানিশা অনুভব করলো কারো একজনের বুকের উপরে মাথা আছে। তানিশা বলছে, তোমার বুকটাকে আমার কাছে বিক্রি করবে? এত কিছু রেখে তুমি আমার বুক নেবে? আমি তোমার বুকটাকে নিতে চাই। সারা জীবন এভাবে মাথা রেখে ঘুমাতে চাই আমি। পাগলি, আমার বুকটা তো তোমারই জন্য। তোমার বুকটা তাও আমি কিনে নেব, কাউকে দিব না। তানিশা জানো কি সোনা, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে বলল আমরা যেন আমাদের বেবির জন্য একটু কন্ট্রোল করে চলি। কি কন্ট্রোল করব? আমরা আর চাইলেও আগের মতো করতে পারবো না। কি করতে পারবো না আগের মতো? চলবে? লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।